জয়কে অপহরণের চক্রান্তকারীদের ধরা হচ্ছে মার্কিন তদন্তের ভিত্তিতে। জড়িতরা ছাড় পাবেন না বলে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শফিক রহমান গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তোপের মুখে পড়া ইমরান এইচ সরকার বললেন সব রক্তচক্ষু উপেক্ষা করেই তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন। এদিকে বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ২০ বিদেশিকে শনাক্ত করা হয়েছে, তবে বাংলাদেশি কারো সম্পৃক্ততা এখনো পায়নি সিআইডি। অন্যদিকে দুর্নীতি মামলার আসামিদের দেখা মাত্রই গ্রেপ্তার করা হবে, এমনই জানালো দুর্নীতি দমন কমিশন দুদক। বলছিলাম সোমবারের গুরুত্বপূর্ণ খবরের কিছু অংশ দেখছেন বাংলাদেশ এখন, আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির মুখপত্র ধানের শীষের সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া, এবং আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহ। আপনাদের তিনজনকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই আসলে যে বিষয়টা বলছিলাম, আজকে সারাদিনের ঘটনা, গতকালের সারাদিনের আলোচনার যে বিষয়টি ছিল সেটা হলো শফিক রহমানকে গ্রেফতার। বিএনপি বলছে, কেউ কেউ বলছেন এটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের একটা পাঁয়তারা, কেউ এই বিষয়টিকে অমানবিক বলছেন, আবার যারা এর পক্ষে আছেন তারা কিন্তু বলছেন যে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই শফিক রহমানকে গ্রেফতার করা হচ্ছে। শান্ত, আপনার কাছে শুরুতেই আসতে চাই, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টাকে বিভিন্ন কর্নার থেকে বিভিন্নভাবে যে বলা হবে এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়, কারণ আমাদের এখানে আমরা এতটা পোলারাইজড পলিটিক্যালি, আপনি পেশাজীবী বলেন, অন্যান্য যারা গ্রুপ আছে তাদের বলেন, কিংবা রাজনীতিবিদরা তো আছেনই, যখন একটি ঘটনা ঘটে এবং তার সঙ্গে যদি কোনো রকম রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে পরিপূর্ণভাবে পোলারাইজড হয়ে দুই মেরুতে অবস্থান করেন এরকম মনে হয়। এক পক্ষ বলতে থাকেন উনি অত্যন্ত খারাপ, অপরাধী, জঘন্য, আর এক পক্ষ বলতে থাকেন উনি ভালো, ওনাকে অন্যায়ভাবে করা হয়েছে। এখন এই দুই পক্ষের মাঝামাঝি দুইটার বক্তব্য মিলালে আমরা একটা সারমর্ম কিন্তু পেয়ে যাই, সাধারণ মানুষ বুঝে ফেলে। শফিক রহমানের ব্যাপারে প্রথমে আপনি দেখেন যে একটু আগে থেকে শুরু করি, উনি কোন ফ্যামিলির সন্তান। উনি হচ্ছেন প্রফেসর সাইদুর রহমানের ছেলে। প্রফেসর সাইদুর রহমান এদেশে অত্যন্ত খ্যাতনামা একজন শিক্ষক ছিলেন, তিনি বঙ্গবন্ধুরও শিক্ষক ছিলেন এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক ছিলেন। সেই ব্যক্তি, তার সন্তান হচ্ছেন শফিক রহমান। শফিক রহমান আধুনিক শিক্ষায় শিক্ষিত, তিনি বিবিসি ওয়ার্ল্ডে কাজ করা, তিনি পরবর্তীতে বাংলাদেশে অত্যন্ত সারা জাগানো পত্রিকা জায়েদিন পত্রিকার চালু করে যে সারা জাগিয়েছিলেন, এরশাদ বিরোধী স্বৈরশাসন বিরোধী আন্দোলনে যে ভূমিকা রেখেছিলেন, তিনি দেশান্তরী হতে বাধ্য হয়েছিলেন, তার পত্রিকা বন্ধ হয়েছিল। পরবর্তীকালে দেখেন এই শফিক রহমান বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক। তিনি লাল গোলাপ নামে অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান দীর্ঘদিন ধরে যে করছেন, কোয়ালিটি ধরে রেখে একজন উপস্থাপক। সব মিলিয়ে যে মানুষটি ভালোবাসার প্রচার করেন, মিউজিক, মুভি, তার কালেকশন, সমস্ত কিছু, তার চিন্তা চেতনা, সবকিছু দীর্ঘদিন থেকে আমি পরিচিত ওনার সঙ্গে। তার মানে কি এত বিখ্যাত একজন মানুষ, এরকম একজন সুশিক্ষিত মানুষের সন্তান, তিনি নিজে একজন খ্যাতনামা সাংবাদিক, সবকিছু মিলে এগুলো কি আসলে আমরা কেউ অপরাধ করতে পারে, কেউ অপরাধ করতে পারে না, এগুলো কি সেটার মাপকাঠি? একমাত্র মাপকাঠি না, তবে এটি একটি ধারণা দেয়, সেজন্যই আমি এই প্রেক্ষাপটগুলি আনলাম। এবং সে মানুষটির বয়স হচ্ছে ৮২ বছর। এই রকম যার অতীত রেকর্ড থাকে, যিনি মৃত্যুদণ্ড চিরতরে বিলোপ করবার জন্য এর উপরে যিনি বই লিখেছেন, গবেষণা করেছেন এবং একটি আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন, সেই মানুষ অন্য কাউকে অপহরণ বা হত্যার সঙ্গে জড়িত হবেন, এটা তার সঙ্গে ম্যাচ করে না। সেজন্য আমি ওনার এই কিছু অংশ, খুব ক্ষুদ্র অংশ তুলে ধরলাম। এবার দেখেন শফিক রহমানের প্রতি এই সরকারের রাগের জায়গাটা কোথায়। রাগের জায়গাটা বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে, যেহেতু শফিক রহমান যদিও বিএনপির কোনো পদ ধারণ করেন না, উনি কেন্দ্রীয় কমিটি বা কোনো কমিটির পদ ধারণ করেন না সরাসরি, তারপরেও উনি বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ, বিএনপির ঘনিষ্ঠ, এটা সবাই জানি আমরা। সে কারণে সরকারের যে অন্যায্য অগণতান্ত্রিক আচরণ, তার বিরুদ্ধে ওনার যে লেখা, ওনার যে বক্তব্য এবং ওনার যে অবস্থান, সে কারণে সরকার ওনার উপর যে ক্ষুব্ধ, এই বিষয়টা একদম পরিষ্কার। সরকার ওনার উপর ক্ষুব্ধ, কেন ক্ষুব্ধ সেটা আপনার কাছে জানবো। তার আগে আমি একটু আহসান হাবিবের কাছে আসতে চাই। আহসান হাবিব, যেমনটা শান্ত বলছিলেন যে মত প্রকাশের স্বাধীনতার একটা বিষয় চলে এসেছে,
শফিক রহমান আসলে কি এমন কিছু করেছেন বা এমন কোনো মত প্রদান করেছেন যে তাকে এই বয়সে এসে গ্রেফতার হতে হয়, বা আসলে কারণটা কি হতে পারে, আপনার কি মনে হয়? আমি প্রথমে আপনাকে একটা কথা বলি। আমাদের আইনের ভাষায় আমরা একটা তত্ত্ব অনুসরণ করি, সেটা হচ্ছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, অর্থাৎ যেটাকে বলা হয় এভরিওয়ান শুড বি প্রিজিউমড ইনোসেন্ট আনটিল প্রুভেন আদারওয়াইজ অর গিলটি। যেটার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষকেই দোষী সাব্যস্ত করার সময় ধরে নিতে হবে মানুষটি নির্দোষ যতক্ষণ পর্যন্ত না তাকে সঠিক যুক্তি প্রমাণ এবং সকল এভিডেন্স দ্বারা প্রমাণিত করা যায় যে ওই ব্যক্তিটি দোষী সাব্যস্ত। অপরাধী। এর আগ পর্যন্ত তাকে আপনি অপরাধী বলতে পারবেন না। আপনাকে ধরেই নিতে হবে, প্রিজিউম করতেই হবে যে সেই ব্যক্তিটি সম্পূর্ণ ইনোসেন্ট। আবার আরেকটি তত্ত্ব আছে আমাদের, যে এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আইজ অফ ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। তো আপনি যদি এই দুটো বিষয়কে একসাথে দেখেন, তাহলে প্রথমেই দেখতে হবে শফিক রহমান দোষী কি নির্দোষ এই বিষয়ে প্রশ্ন তোলারই কিন্তু কোনো প্রয়োজন নাই। আবার শফিক রহমান সাহেব কোন ফ্যামিলির, আধুনিক শিক্ষায় শিক্ষিত, তিনি দেশান্তরী হয়েছিলেন একটা সময়, তিনি ভালোবাসা দিবসের প্রবর্তক, তিনি একটি জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপক। আপনি নিজেই কিন্তু প্রশ্ন করেছেন যে এটা কি একটা মানুষের দোষী কিংবা নির্দোষ হওয়ার মাপকাঠি হতে পারে কিনা? অ্যাবসলিউটলি নট। কারণ হচ্ছে যেহেতু আইনের চোখে সবাই সমান, সেই ক্ষেত্রে একজন মানুষ কোনো একটি অপরাধের সাথে জড়িত কি জড়িত না এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদ তাকে করতেই পারেন, এবং জিজ্ঞাসাবাদ করছেন কিসের ভিত্তিতে সেটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। হ্যাঁ, আমরা এই ভিত্তি নিয়ে যদি প্রশ্ন করি, আপনি দেখবেন যে ইউনাইটেড স্টেটসের ডিপার্টমেন্ট অফ জাস্টিস তাদের যে প্রেস রিলিজ করেছে সেখানে সুস্পষ্টভাবে তারা উল্লেখ করেছে যে ফর্মার FBI এজেন্ট সেন্টেন্সড ফর 5 years ইন আ ব্রাইবারি স্কিম, এবং সেখানে কিন্তু উল্লেখ আছে রবার্ট লাস্টিক প্লিডেড গিলটি টু অল 5 অ্যাকাউন্টস। সে কিন্তু নিজেই দোষ স্বীকার করে নিয়েছে, সেখানে কিন্তু আর কোনো প্রশ্ন নেই। এবং সেখানে জোহানেস থালের আর রিজভি আহমেদ সিজার আরও দুজন ব্যক্তির কথা উঠে এসেছে। এখানে কিন্তু আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেখানে বলা হয়েছে যে এটার বিষয়টা হচ্ছে একজন প্রমিনেন্ট সিটিজেন অফ বাংলাদেশ। সেখানে কিন্তু একদম স্পেসিফিক্যালি কারো নাম কিন্তু তারা উল্লেখ করেনি। তো সেই ক্ষেত্রে FBI এর সাথে ইন্টারপোলের সাথে যোগাযোগের একটা পর্যায়ে এসে যখন আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা নিশ্চিত হয়, এবং সেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু শফিক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তারা নিয়েছে, আদালতের কাছে রিমান্ড আবেদন করেছেন এবং আদালত রিমান্ড মঞ্জুর করেছেন। এবং আজকে যুগান্তর পত্রিকা আপনি দেখবেন যে সেখানে কিন্তু তিনি নিজেই অত্যন্ত সাবলীলভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কোঅপারেট করেছেন। তিনি বলেছেন যে তিনি সেখানে যে মিটিং হয়েছিল সেখানে তিনি বেশ কয়েকবার উপস্থিত ছিলেন। তিনি আরও দুজনের নাম উল্লেখ করেছেন। ইন্টারেস্টিংলি মাহমুদুর রহমানের কথা উল্লেখ করেছেন, তিনি প্রবাসী মিল্টন ভুঁইয়ার কথা তিনি উল্লেখ করেছেন, এবং আরও একজন ব্যক্তির কথা খুব সম্ভবত এখানে উঠে আসছে। যেহেতু এখনো পর্যন্ত আমরা জানি না, সেহেতু এটা নিয়ে খুব বেশি স্পেকুলেট করা আমাদের উচিত হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা সুনির্দিষ্ট তথ্য পাই। সুনির্দিষ্ট অভিযোগটা আসলে কি ছিল সে বিষয়ে আপনার কাছে আসলে জানবো হাসান হাবিব। তার আগে আমি একটু বাকি বিল্লার কাছে জানতে চাই, পুরো বিষয়টা আপনার কাছে কিরকম লাগছে? প্রথমত শফিক রহমান যদি কোনো ফৌজদারি দণ্ডবিধি বা অপরাধী হন, সেক্ষেত্রে তার গ্রেপ্তারে আপত্তি করার কিছু নেই। কিন্তু প্রশ্নটা ওইখানে যে যেই একটু আগে ব্যারিস্টার হাসান বলছিলেন আইনের চোখ বারবার, এবং তখন আমার মনে হচ্ছিল যে আইনের চোখ আসলে আইনের চোখে এখন কে দেখে এবং কি দেখা হয়। আমাদের রিসেন্ট যেই অভিজ্ঞতা সেটা আসলে ভালো না। আমরা সরকারের যেই দেখা এবং সরকারের যেই সেটার প্রেক্ষিতে মানে তার যেই কার্যক্রম সেটা আসলে জনগণের সাথে বা আমাদের সাথে ওই আস্থার সম্পর্কটা সরকারের নাই। ফলে যখন আমরা দেখছি যে স্টেট ডিপার্টমেন্টের যেই নথি আমাদের হাতে আসছে, রিটেন ডকুমেন্ট, সেইখানে আসলে শফিক রহমানের নাম নেই। বা ইভেন যুগান্তর পত্রিকার খবরটিও আমি পড়েছি, ওটা খুবই একটা ম্যানিপুলেটিং নিউজ আমার কাছে মনে হয়েছে। কারণ একজন পুলিশ অফিসার প্রায় একজন রাজনৈতিক নেতার ভঙ্গিতে বিবৃতি দিয়েছেন, এবং যেই পুলিশ অফিসারের বরাতে এই খবরটি করা হয়েছে, সবকিছু মিলিয়ে ওটি আসলে মানে সংবাদ হিসাবে আমার খুব দুর্বল মনে হয়েছে। এখন প্রশ্নটা যেখানে আটকাচ্ছে যে এটা দুইটা রাজনৈতিক গোষ্ঠীর বিরোধ এখানে আমরা দেখতেছি। আমি খুবই একমত যে শফিক রহমান কোন পরিবার থেকে এসেছেন
এবং তিনি কতখানি সুশিক্ষিত সেইটার মাপকাঠিতে শফিক রেহমানের অপরাধ মনোবৃত্তির বিচার হতে পারে না। শফিক রেহমান হয়তো সায়ন্তর কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। শফিক রেহমান তার গত কয়েক বছরের যেই কার্যক্রম এবং আমি যেই রাজনৈতিক এবং আমার যেই সাংস্কৃতিক বোধ, সেটার মধ্যে দিয়ে শফিক রহমানের এই গুরুত্ব আমি দেখি না। শফিক রেহমান 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের প্রবর্তন করেছেন। 14 ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধী যে আন্দোলনের একটা উত্তাল দিনের নাম। আমি ব্যক্তিগতভাবে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করি না এবং এটার পক্ষপাতী না। কিন্তু এই পুরো আলোচনা আসলে আমরা যেই অপরাধ মনোবৃত্তি এবং এই যে ঘটনা আলোচনা করছি, এগুলির ক্ষেত্রে অর্থহীন। সেই কারণে এই ধরনের প্রসঙ্গ দিয়ে আমরা এটা আসলে বিচার করতে পারবো না। আমি যেভাবে আসলে ঘটনাটিকে বিচার করছি, যে যেহেতু আমাদের অভিজ্ঞতায় আছে যে জোহা অন্তর্ধান হয়ে গেল এবং আমরা নিশ্চিতভাবে জানি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছিলেন সোহাগী জাহান তনুর বন্ধুর যে ভাই সোহাগ, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে গেল। আমরা সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই মুহূর্তে বিশ্বাস করতে পারছি না। আপনাদের অবিশ্বাসের জায়গাটা শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নেব। একটা ছোট্ট বিরতি নিয়ে 35 সেকেন্ড পর ফিরে আসছে, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। বাকিবিল্লাহ, বিরতিতে যাওয়ার আগে আপনি যেমনটা বলছিলেন যে সরকারের প্রতি এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে আপনাদের, কেন বাকিবিল্লাহ? ঠিক এই সময়ে আসলে আমি নিজেই নিজের নিরাপত্তা এবং আমার যেই কথা বলার অধিকার, সেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি চরম হতাশার মধ্যে আছি। বিশেষ করে পয়লা বৈশাখে প্রধানমন্ত্রী যেই বক্তব্যটি দিলেন, সেটি আসলে এখানে যেই স্বাধীন চিন্তা এবং একজন মানুষের যেই চিন্তার একদম ন্যূনতম অধিকার, সেটার উপর চরম, আমি বলবো যে একদম কুঠার আঘাত। স্পেসিফিক্যালি তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে তার ধর্মানুভূতির জায়গা অবশ্যই তার কাছে তার সংবেদনশীল, সেটি নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু তিনি যেভাবে বলেছেন মুক্তমনার বিষয়, হ্যাঁ, তিনি প্রধানমন্ত্রী হিসাবে তিনি বলেছেন যে এটার দায়িত্ব আমি নিব না, মানে খুনের দায়িত্ব তিনি নেবেন না। তা একজন প্রধানমন্ত্রী একজন মানে সন্ত্রাসীর ক্ষেত্রে বা একজন ডাকাতের ক্ষেত্রেও এটা বলতে পারেন না যে সে খুন হয়ে গেলে প্রধানমন্ত্রী দায়িত্ব নেবে না। সেখানে আমাদের সমসাময়িক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞান লেখক অভিজিৎ রায় এবং যাদের সম্পর্কে যাদের দিকে আঙুল নির্দেশ করে তিনি এগুলি বললেন, এখন তিনি তো মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের বাধা আরোপ করেননি। তিনি বলেছেন যে কারো ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না হানা হয় সেদিকেও সবার লক্ষ্য রাখা উচিত। ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানা হয় তার দিকে লক্ষ্য রাখা উচিত, এই কথা প্রধানমন্ত্রী বলছেন। কারো ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না হানা হয় সেদিকেও সবার লক্ষ্য রাখা উচিত। ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানা হয় তার দিকে লক্ষ্য রাখা উচিত, এই কথা প্রধানমন্ত্রী বলতে পারেন, অবশ্যই বলতে পারেন। কিন্তু যারা খুন হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের মধ্যে খুন হয়ে যাওয়া মানুষগুলির বিচারের দায় নেবেন না, এই কথা যখন বলা হয় সেটার সম্পূর্ণ ভিন্ন একটি অর্থ দাঁড়ায়। সেই কথা প্রধানমন্ত্রী ব্যক্তি মানুষ হিসেবে তার যেই অনুভূতিতে আঘাত লাগা না লাগার বিষয়টি তিনি অবশ্যই বলতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী খুনের বিচারের দায়িত্ব নেবেন না, এই কথা প্রধানমন্ত্রী এই কারণে আপনাদের একটা আস্থাহীনতা তৈরি হয়েছে সরকারের প্রতি। প্রসঙ্গ যেমন আমি এক লাইনে শেষ করে দেই, তেমনি মানে যেই আলোচনাটি এসেছে এখানে, বিশেষ করে ইমরান এইচ সরকারের একটি ফেসবুক স্ট্যাটাসের পরে সজীব ওয়াজেদ জয় তিনি আবার যেই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন এবং সেটার প্রেক্ষিতে যত আলোচনা হচ্ছে, মূল কথাটা হচ্ছে যে আমরা শফিক রেহমান সাথে আমার রাজনৈতিক আদর্শের কোনো মিল নাই। শফিক রেহমানের যে বিষয়গুলিকে গুরুত্বপূর্ণ করা হচ্ছে সেগুলিকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না। কিন্তু আমি আজকে শফিক রেহমান যদি প্রকৃত দোষী না হন এবং আমরা যেভাবে দেখছি, যেভাবে লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে, যেভাবে একটা ভয়ঙ্কর আতঙ্ক মত প্রকাশের ক্ষেত্রে এবং বিশেষ করে বিরোধিতার ক্ষেত্রে, এখন এইটা আজকে শফিক রেহমানের এই গ্রেপ্তার এবং এটাতে আমাদের চুপ থাকাটা আসলে সার্বিক আতঙ্কটাকে আরো অনেকখানি বাড়িয়ে দিচ্ছে। আহসান হাবিব, বাকিবিল্লাহর একটা আস্থাহীনতা তৈরি হয়েছে সরকারের ভূমিকা নিয়ে।
আসলে আস্থাহীনতাটা কেন তৈরি হচ্ছে, কিভাবে দূর করা যায়, আপনার কাছে জানতে আসবো, সায়ন্তর কাছেও আসবো, তবে তার আগে আরেকটা বিরতি নিব। আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি, আমাদের সাথে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। হাসান হাবিব, বিরতিতে যাবার আগে আপনার কাছে ফিরে আসব বলেছিলাম। আসলে এই যে সমস্ত বিষয়টাতে সুনির্দিষ্ট আসলে তার বিরুদ্ধে অভিযোগটা কি, যদি আরেকটু পরিষ্কার করে বলতেন, সম্ভবত সবার কাছে আরেকটু জিনিসটা ক্লিয়ার হতো। জি, আমি বলছি। এর আগে আপনি একটি প্রশ্ন রেখেছিলেন অনাস্থার বিষয়টা, আমি একটু সেটা বলে Exactly. নিচ্ছি, তারপর আপনার প্রশ্নে আসছি। বাকি ভাইয়া বলেছেন যে পহেলা বৈশাখে প্রধানমন্ত্রীর বক্তব্য যে মুক্তমনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, এই বিষয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যটি অত্যন্ত সুস্পষ্ট ছিল, যেখানে তিনি বলেছেন যে মুক্তমনা এই নাম দিয়ে বা এই লেবেলটা ইউজ করে কেউ যাতে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা হয়, এবং সেটা কোনো ক্ষেত্রেই সমীচীন হবে না। প্রধানমন্ত্রী হিসেবে তিনি এটা বলেছেন। আমাদের দেশের অধিকাংশ মানুষই কিন্তু অত্যন্ত ধর্মভীরু, এবং আপনি দেখবেন যে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও অনেক সহিষ্ণু মনোভাব। আমরা কিন্তু ওই সাম্প্রদায়িকতার জায়গা থেকে অনেক দূর এখন সরে এসেছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু আমরা একসাথে অত্যন্ত ভালোভাবে, আমাদের দেশে বড়দিন যেভাবে পালন হয়, আমাদের ঈদ যেভাবে পালন হয়, পূজা যেভাবে পালন হয়, কোনো ধরনের কিন্তু খুব বেশি সমস্যা আসলে হয় না। কিন্তু রিসেন্টলি প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে মুক্তমনা, অর্থাৎ আমার ফ্রিডম অফ স্পিচ আমি ইউটিলাইজ করব, ব্যবহার করব, এবং আমি যা ইচ্ছা তা বলতে পারবো, আমাকে কেউ কোনো বাধা দিতে পারবে না। এই ধরনের মনোভাব নিয়ে কিছু, আমি বলবো না সবাই, কিছু সংখ্যক মানুষ যখন আপনার ধর্মীয় অনুভূতির খুব স্পেসিফিক কোনো একটা জায়গায়, ফর এক্সাম্পল আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা আপত্তিকর প্রশ্ন তুলল। এখন আপনি কি আমাকে বলতে পারেন যে আমি আপনাকে 10টা গালি দিব কিন্তু আপনি কিছু করতে পারবেন না? কেন? আমি আমার ফ্রিডম অফ স্পিচ মুক্তমনার বহিঃপ্রকাশ করছি। এটা তো হতে পারে না। আপনি আপনার ফ্রিডম অফ স্পিচ, অবশ্যই আপনার বাক স্বাধীনতা আছে, কিন্তু সেই বাক স্বাধীনতা যাতে অন্য মানুষের কোনো ধর্ম, কোনো বর্ণ কিংবা তাদের ব্যক্তিগত কোনো অনুভূতির জায়গায় যাতে আঘাত হানতে না পারে, এ বিষয়ে কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে, এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু বলা হয়েছে। এবং এখন যেটা সমস্যা হচ্ছে, প্রত্যেকটা ব্লগারকে ক্যাটাগরাইজ করে দেয়া হচ্ছে কি এরা নাস্তিক। আমি আমার গ্রামে একজন মাদ্রাসার হুজুরকে জিজ্ঞেস করেছিলাম ব্লগার কি, উনি বলতে পারেন না। উনি বললেন যে ব্লগার মানে তো নাস্তিক। তো ব্লগার মানে তো নাস্তিক না। ইসলাম ধর্মের পক্ষেও কিন্তু অনেকে ব্লগে অনেক লেখালেখি করেন। তো এখন যে কেউ কোনো কিছু কোথাও লিখলে, অনলাইনে লিখলেই তাদেরকে ক্যাটাগরাইজ করে দেওয়া হচ্ছে কিসের সাথে, যে তারা সকলেই নাস্তিক। এই বিষয়গুলো থেকে আমার কাছে মনে হয় যে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়েও যেভাবে বিষয়টা হয়তো ভুল বুঝেছেন অথবা মিসইন্টারপ্রেট করে উনি একটা স্টেটমেন্ট দিলেন, এটা আমি একটু বলবো যে দেখেন, আপনারা যা কিছুই লিখেন অবশ্যই আপনাদের বাক স্বাধীনতা আছে, কিন্তু কারো ধর্মীয় অনুভূতি কিংবা ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করে কোনো বক্তব্য আপনারা যদি দেন, সেটা দায়ভার কে নিবে? এই বিষয়টা কিন্তু আপনাদেরও চিন্তা করা উচিত। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে আরো ক্লিয়ার করে বলার জন্য, দেখুন ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের যে ওয়েবসাইটটা আছে, সেখানে আমি বলেছি যে সেখানে বলা আছে প্রমিনেন্ট সিটিজেন অফ বাংলাদেশ। সেখানে কিন্তু সজীব ওয়াজেদ জয়ের কথা স্পেসিফিক্যালি লেখা নেই। তিনি যে বলেছেন যে বাকি ভাইয়া বলেছেন যে এজাহারে কোথাও ওনার নাম উল্লেখ করা নেই। আমি কিন্তু একটা কথা বলবো, আমাদের দেশে ইদানিং যে সমস্যাটা হয়, কোনো একটা বিষয়ে তদন্ত হওয়ার আগে আমরা 5 ধরনের স্টেটমেন্ট দিয়ে ফেলি। পোলারাইজেশনের যে কথাটা ভাইয়া কিন্তু বলেছেন, আমি এটাতে সাকত ভাইয়ের সাথে, শান্ত ভাইয়ের সাথে একমত, যে প্রথমে আমরা ধরে নিই হয় উনি নির্দোষ, আরেক পক্ষ বলে না উনিই দোষী। এটাতে কিন্তু তদন্তের গতি ব্যাহত হয়, দিক নির্দেশনা ভিন্ন পথে অনেক সময় প্রবাহিত হয়ে যায়। শফিক রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন পাওয়ার সাপেক্ষেই, যেটা আমাদের প্রধানমন্ত্রীও জানিয়েছেন যে এই বিষয়ে কিন্তু স্পেসিফিক ইনফরমেশন পাওয়া গিয়েছে। এবং এখন কিন্তু যেহেতু আমরা সবকিছুতে জানতে চাই, আমরা আজকে এখানে টকশোতে বসে কথা বলছি কারণ দেশের জনগণ জানতে চায় আসলে কি হচ্ছে, সেই কারণেই কিন্তু পুলিশ সেখানে একটা স্টেটমেন্ট দিচ্ছে। তা না হলে কিন্তু আগে পুলিশটা কখনো এসে, এখন পুলিশের একটা মিডিয়া উইং আছে। এটা কেন করা হয়েছে? কারণ
দেশের জনগণ জানতে চায় কোনো একটা বিষয় যদি তৎক্ষণাৎ কোনো স্টেটমেন্ট পুলিশের পক্ষ থেকে না আসে, তাহলে আমরা সন্দেহ করতে থাকি তদন্ত কাজকে ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে কিনা। তো পুলিশের স্টেটমেন্টটাকে কোনোভাবেই আসলে পলিটিক্যাল কোনো স্টেটমেন্ট এখানে আমার কাছে মনে হয় না এটাকে উপাধি দেওয়ার কোনো বিষয় এখানে আছে। কারণ পুলিশের স্টেটমেন্টটা তিনি বলেছেন, ডিসি মারুফ খুব সম্ভবত তিনি পুলিশের স্টেটমেন্টটা দিয়েছেন যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে তিনি মাহমুদুর রহমানের কথা বলেছেন, এবং এটাও উনি বলেছেন যে আমরা মাহবুবুর রহমান এবং আমরা শফিক রেহমানকে সামনাসামনি মুখোমুখি কিছু প্রশ্ন উত্তর করলে আমাদের কাছে আরো বিষয় তুলে আসবে। এবং মিল্টন ভুঁইয়ার যে কথাটা বলেছেন, মিল্টন ভুঁইয়ার নাম কিন্তু এজাহারে নেই। এখন মিল্টন ভুঁইয়ার নাম জিজ্ঞাসাবাদে যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাকেও প্রশ্ন করার অধিকার রাখেন, তার বিষয়েও তদন্ত করার অধিকার রাখেন, এবং সেটাই হচ্ছে প্রপার ওয়ে এখানে ইনভেস্টিগেশন। স্পেসিফিকলি তার বিরুদ্ধে, শফিক রহমানের বিরুদ্ধে অভিযোগটা কি আছে সে সম্পর্কে জানতে অভিযোগটা তার বিরুদ্ধে এটা কি হত্যা, ষড়যন্ত্র এবং পরিকল্পনা এই ধরনেরই কোনো অভিযোগ কি তার নামে আনা হয়েছে কিনা? এই বিষয়টা কিন্তু একটু ভেগ, আমি আপনাকে বলি। কারণ হচ্ছে যেহেতু ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওই সূত্র ধরেই বলা হচ্ছে যে তিনি ওই পরিকল্পনার সাথে জড়িত ছিলেন, এবং তিনি নিজেও স্বীকার করেছেন, স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি সেখানে মিটিং করেছেন, এবং মিল্টন ভুঁইয়ার কথাও বলেছেন। মিল্টন ভুঁইয়ার সাথে আবার মাহমুদুর রহমানের যেই তথ্য আদান প্রদান হয়েছে, এই ইনফরমেশনও কিন্তু এখন পুলিশের হাতে এসে পৌঁছেছে। তো আমার কাছে মনে হয় আমাদের আগেই কোনো একটা দিকে স্পেসিফিক, আমরা এখনই তো শফিক রহমানকে দোষী, এটার সাথে জড়িত কি জড়িত না এই ধরনের কোনো কনক্লুশনে আসা থেকে আমাদের মনে হয় বিরত থাকা উচিত। এমনও হতে পারে শফিক রহমান সাহেবের কোনো ইনভলভমেন্ট সেখানে নেই, এমনও হতে পারে তার ইনভলভমেন্ট আছে। তবে তিনি যেহেতু নিজেই স্বীকার করেছেন তিনি কয়েকটা বৈঠকে ছিলেন, কি কথা হয়েছে বৈঠকে আমার মনে হয় আরো এই বৈঠকগুলো থেকে আসলে হত্যা ষড়যন্ত্র করা হয়েছে কিনা একটু বলতে চাই, বাকি বিল্লাহ কিছু বলতে ওই বিষয়টা তো তদন্তেই কিন্তু বের হয়ে বলতে আসছে। চাচ্ছি যে যেটি মিস্টার হাসান বলছেন যে মানে প্রথম কথা যে আমরা যে প্রামাণ্য যেই ডকুমেন্ট এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, সেখানে শফিক রহমানের নাম নেই। সজীবদের জয় তার ফেসবুক পেজে দাবি করেছেন যে তার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে, এবং তিনি দুইটা স্ট্রং বিশেষণ দিয়ে বলেছেন যে একদম অভ্রান্ত এবং দ্ব্যর্থহীনভাবে তিনি মনে করেন যে এটা মানে এই ঘটনা এটা সত্য। এখন বিচারাধীন বিষয়ে অন্য কারো কাছে তথ্য নেই, সজীবদের জয়ের কাছে তথ্য আছে, বিষয়টি একটু গোলমেলে। এবং উনি যখন বলেন যে আমি একদম অভ্রান্ত বা আমি নির্ভুলভাবে আমি জানি যে এটাই ঘটেছে, তখন সেটা কোনো না কোনোভাবে বিচারাধীন বিষয়ের উপর কিন্তু প্রভাব ফেলে। তো সমস্যাটা ওইখানে যে জনগণের সামনে যদি তথ্য উন্মুক্ত থাকতো এবং এখানে যদি এরকম লুকোছাপার বিষয় না থাকতো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলি উঠতো না। প্রথম কথা হচ্ছে যে আগে যেটা বলেছি, এক ধরনের আস্থাহীনতা। আর আমি আরেকটু গুরুতর দ্বিমত করতে চাই, যেখান থেকে মিস্টার হাসান কথা শুরু করেছিলেন যে বাংলাদেশ এখন সাম্প্রদায়িকতার সমস্যা থেকে দূরে আছে। এটা খুবই ভুল কথা। আসলে অতি সম্প্রতি এবং নিকট অতীতে শত শত গুরুতর সাম্প্রদায়িক সংঘাত এবং নিপীড়নের ঘটনা, সেটা শত শত রেফারেন্স দেয়া যাবে। কিন্তু আমরা এখন যে রাজনৈতিক ডামাডোলের মধ্যে আছি, এই ঘটনাগুলি আমাদের আসলে চোখে পড়ছে না। আপনি জানেন যে মাত্র কিছুদিন আগে বগুড়ায় পূজা মণ্ডপে ভাগ্নিকে রক্ষা করতে গিয়ে একজন হিন্দু ধর্মাবলম্বী খুন হয়েছিলেন, এবং এর আগে ভিন্নধর্মী মানুষজনের উপর হামলা হয়েছে, এবং এর আগে এক যুবলীগ নেতার লাঠির আঘাতে ফেনীর জেলেপল্লীতে গর্ভপাত ঘটে গিয়েছিল একজন হিন্দু নারীর, এবং সেখানেও নানান রকম জমি দখল থেকে শুরু করে নানান রকম যেই সাম্প্রদায়িক নিপীড়নের যেই উপকরণগুলি আমরা আমাদের সমাজে দেখি। এবং এখানে হিন্দু পুরোহিত খুন হয়েছে, এখানে খ্রিস্টান ধর্মযাজককে খুন করার চেষ্টা করা হয়েছে। এখন এইটা হয়তো রাষ্ট্র বলতে পারে যে এটা বিরোধী পক্ষ করতেছে, কিন্তু আমরা কি দেখছি যে আমাদের সমাজে নানান ধরনের সাম্প্রদায়িক আঘাত সেটি কিন্তু চলমান আছে, এবং সরকার রাষ্ট্র চরমভাবে এই সাম্প্রদায়িকতার এই জায়গাগুলিকে সমাধান করতে বা এই সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনাগুলি কমাতে তারা ব্যর্থ হয়েছে। বাকি বিল্লাহ, আপনি যেটা বলছিলেন যে সরকার এই সাম্প্রদায়িক যে দাঙ্গাগুলি আছে বা যাই বলি না কেন আমরা, এগুলো দমন করতে ব্যর্থ হয়েছে। সায়ন্ত, আপনার কাছে আসবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিব। আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি, এখনই আমাদের সাথে থাকবেন।
আমাদের সাথে থাকবেন। আপনি আমাদের সাথে থাকবেন। আপনি আমাদের সাথে থাকবেন। আপনি আমাদের সাথে থাকবেন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছে বিরতির আগে ছিলাম, যেটা আপনি শুরুতেই যেমনটা বলছিলেন যে শফিক রহমানের লেখালেখি নিয়ে সরকার তার উপর রুষ্ট বা কোনো কারণে ক্ষুব্ধ। কি ধরনের লেখালেখির কারণে সরকার ক্ষুব্ধ হতে পারে বলে আপনার মনে হয়? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ওনাদের কিছু বিশেষ করে ব্যারিস্টার সাহেবের দু একটা বিষয় একটু বলতে চাই। সেটা হচ্ছে, একটা বলছেন যে শফিক রেহমানকে যেহেতু তদন্তাধীন বিষয় একটা জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে, করতেই পারে, এ বিষয়ে আমাদের কারো দ্বিমত নাই। কিন্তু পৃথিবীর কোন দেশে এমন পাবেন যে এরকম একজন সিনিয়র সিটিজেন 82 ইয়ার্স 82 বছর বয়সী একজন মানুষ তার বাসায় সকাল 6টার সময় সাংবাদিক সেজে টিভি চ্যানেলের পরিচয় দিয়ে ঢুকে তারপর তাকে তুলে নিয়ে এইভাবে নেওয়া, তারপরে রিমান্ডে চাওয়া, 5 দিনের রিমান্ড দেওয়া, তাকে যদি জিজ্ঞাসাবাদের প্রশ্নই হয় এটা একটু ভদ্রচিতভাবে করার কিন্তু অনেক স্কোপ আইনের মধ্যেই আছে। প্রয়োজন হলে ওনার বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারত, ওনাকে ডিবি অফিসে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারত, তারপরে ওনার সেই বিষয়টা আসতে পারত। এইটা একটা বিষয়। এবং এই যে প্রক্রিয়াগত যেই বিষয়টা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক, যে কারণে সন্দেহের যে উদ্রেক সেটা আরও বেশি করে। আর একটা হচ্ছে, বলছেন যে আমেরিকায় যে 3 জন জেল খাটছেন এখন, লাস্টিক, থেলার এবং রিজভি, তারা দোষ স্বীকার করেই নিয়েছেন। তারা দোষ স্বীকার করেছেন, কিসের দোষ স্বীকার করেছেন? তারা কি জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার বিষয়ে দোষ স্বীকার করেছেন? এরকম কোনো পেপার আপনি পেয়েছেন ওখানে? তারা দোষ স্বীকার করেছে, জয় ওখানে নাম নেই, সেখানে ইন্ডিভিজুয়াল ওয়ান, জনৈক বাংলাদেশে বিশিষ্ট ব্যক্তি, তার $300 মিলিয়ন একটা টাকা সংক্রান্ত বিষয়, এই অর্থের উৎস, এই অর্থ কোথায় আছে সেই সব সংক্রান্ত, এবং তার ব্যক্তিগত হয়তো আরো অনেক তথ্য এফবিআই একজন সদস্যের মাধ্যমে। আমি কাগজ আছে আমি দিব আপনাকে। ইউএস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কি এটা আছে? ওয়েবসাইট আছে, আমি দিচ্ছি আপনাকে। এখানে একটু ইনফরমেশন ভুল হচ্ছে, আমি দিব। ওয়েবসাইটটা আমার কাছে আপনি আছে। ইন্টারাপ্ট করেন না, আপনার সময় দেব, আমি কাগজ দিব আপনাকে। সেইখানে এই তথ্য আদান প্রদানের বিষয় এবং গোপনীয়তা ভঙ্গ করে একজনের বিষয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহের যে প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়ার মধ্যে ঘুষের লেনদেনের বিষয়টা জড়িত ছিল, সেই বিষয়ে স্বীকারোক্তি তারা দিয়ে তাদের একটা শাস্তি হয়েছে। কিন্তু উনি যদি দেখাতে পারেন যে অপহরণ এবং হত্যা প্রচেষ্টার বিষয়ে কোনো স্বীকারোক্তি আছে বা সেখানে কোনো রায় আছে, তাহলে ভিন্ন প্রসঙ্গ, সেটা ওনারা দেখাতে পারলে, যদি চান দেখান। আরেকটা বিষয় হচ্ছে, এই যে যুগান্তরের যে বিষয়টা আসছে, উনি বলছেন যে পুলিশ স্টেটমেন্ট দিতে পারে রিমান্ডে থাকা অবস্থায়। রিমান্ড থেকে সেই ব্যক্তি তার রিমান্ড শেষ হওয়ার আগে তিনি কি স্বীকারোক্তি দিয়েছেন সেটি কি করে সংবাদ মাধ্যমে আসে, এটা ওনাদের কোন আইনে কিভাবে আছে সেটার ব্যাখ্যাও ওনার সময় আশা করি উনি দিবেন। আর একটা হচ্ছে, একটা জিনিস আমি দেখাই খুব ছোট্ট, যুগান্তরের যে রিপোর্টটা, এটা যেই গোয়েন্দা কর্মকর্তার এখানে নাম উল্লেখ করেনি, অসমর্থিত, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে বলছেন যে পরিকল্পনাকারীদের টার্গেট ছিল জয়কে শেষ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুক খালি করা, আর এতে অর্থ ব্যয়ের হিসাব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, টাকার যোগান যথেষ্ট ছিল, সেজন্য তাদের একমাত্র লক্ষ্য ছিল যে কোনো নিরাপদ কৌশল প্রয়োগের মাধ্যমে জয় হত্যার মিশন সফল করা। তবে রাখে আল্লাহ মারেকে, পরিকল্পনাকারীদের কেউ কেউ নিয়তির কাছে ধরা পড়ে যান, যেমন ওনারা ধরা পড়েছেন। এই যে এইরকম গল্প, এটি কি আইনের কিংবা গোয়েন্দা কর্মকর্তার ভাষ্য, এটা কি করে হয় আমি জানি না। এই ভাষা দেখেন, আবেগ দেখেন, সব। আরেকটা বিষয় বলছেন যে শফিক রেহমান স্বীকার করে নিয়েছেন 2013 সালে যুক্তরাষ্ট্রে গিয়ে শফিক রেহমান এ চক্রের সঙ্গে বৈঠক করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, শফিক রেহমানের পাসপোর্ট আছে, 2013 সালে তিনি একবার থাইল্যান্ড গিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রে 2013 সালে একবারও যাননি। তাহলে তার মুখ দিয়ে স্বীকারোক্তির কথা বলে যে কথা পত্রিকায় গল্প আকারে আসছে, এই যুগান্তর পত্রিকায় বিদেশি হত্যাকাণ্ডের পরে বড় ভাই ছোট ভাই গল্প এসেছিল না, এইরকম রিমান্ডের বরাত দিয়ে, গোয়েন্দা তথ্য দিয়ে। সুতরাং এইরকম গল্প 111-এ যেরকম গল্প ছাড়া হতো, সেইখান থেকে তার দোষ দেই যারা এগুলি ছেপেছিল। আমরা এখনো কি তার থেকে বেরোতে পেরেছি? আমরা ভিডিও রেকর্ড করা, আমরা কল
টেলিফোন কল ছেড়ে দেই, কোত্থেকে আসে এটা, কি করে পায় এটা? রিমান্ডে থাকা অবস্থায় একজন আসামি বা যা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার তথ্য আগাম দিয়ে দেওয়া হয়। ওনার রিমান্ড শেষ হবে, গোয়েন্দা কর্মকর্তারা সেটি প্লেস করবেন কোর্টে, উনি কোর্টে গিয়ে সেটি বলবেন এটা টর্চার করে বের করা হয়েছে নাকি ওনার নামে মিথ্যা বলানো হচ্ছে নাকি উনি বলেছেন, তারপরে এটা সত্যাসত্য বোঝা যাবে যে এটা হয়েছে কিনা। সুতরাং এই যে এরকম গল্প, এই ভেগ টার্ম সব কিছু দিয়ে, এবং আপনি যে প্রশ্ন করেছিলেন যে শফিক রেহমানের উপর রাগ কোথায়, আমি মানব জমিনের একটা রিপোর্টে আমি কোট করছি, ছিল প্রধানমন্ত্রী একবার আক্ষেপ করে বলেছিলেন যে খালেদা জিয়ার তো শফিক রেহমান আছে, অর্থাৎ ওনাকে বুদ্ধি দেন, ওনার একসময় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভাষণ লিখে দেন, কিন্তু আমার তো শফিক রেহমান নেই। শফিক রেহমান বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় বিএনপিকে কিছু বুদ্ধি পরামর্শ হয়তো দিতেন, সেটি সরকারের একটা গাজালার কারণ হতে পারে। আরেকটা হচ্ছে শফিক রেহমান লেখার ব্যাপারে আগাগোড়াই তিনি সাহসী এবং সত্যনিষ্ঠ। এরশাদের সময় জায়জেদিন যে ভূমিকা পালন করেছিল তখন এরশাদ বিরোধীরা খুশি হয়েছিল যে স্বৈরাচারের বিরুদ্ধে লিখছে। এখন যে অনির্বাচিত লেজিটিমেসি নাই যাদের, গ্রহণযোগ্যতা নাই যাদের, 300-র মধ্যে 154 জন যারা বিনা ভোটে জনগণের রায় ছাড়া এসে 5 বছর থাকার যেই নির্লজ্জ যেই সংকল্প ব্যক্ত করছেন, তাদের বিরুদ্ধে যখন গণতন্ত্রের পক্ষে থেকে উনি লেখেন, তখন এই সরকারের বিরুদ্ধাচরণ যারা করেন অনেক লেখা লিখেছেন। উনি নিয়মিত দীর্ঘদিন ধরে লিখছিলেন নয়াদিগন্তে। ওনার শফিক রেহমান প্রেজেন্টস নামে ওনার একটা পেজ আছে, সেখানে যাচ্ছিল, এবং লাল গোলাপেও উনি মাঝে মাঝে যখন টপিক ম্যাচ করে যায় রাজনৈতিক বিষয় আসে, সবকিছু মিলিয়ে ওনার যে বক্তব্য, ওনার বই, উনি ইতিমধ্যে বেশ কিছু বই বের করেছেন। ওনার বই প্রকাশের জন্য দেখেন যে মত প্রকাশের ব্যবস্থা কোথায়। জিয়াউর রহমানের উপরে এবং খালেদা জিয়ার উপরে উনি কয়েকটা বই লিখেছেন, সম্পাদনা করেছেন। সেই বইয়ের প্রকাশনা উৎসবের জন্য সোনারগাঁ এবং শেরাটনে জায়গা বরাদ্দ নেওয়ার পরেও সেটি আগের রাতে ক্যান্সেল হয়েছে, করতে দেয়া হয়নি। তারপরে প্রেস ক্লাবে তাৎক্ষণিকভাবে সেই বইয়ের উদ্বোধন করা হয়েছিল। সুতরাং আমি সেটা বিশ্বাস করি, মানুষ সেটা, এদেশের মানুষ বোকা না, তারা সমস্ত অবয়ব বোঝে যে কি মোটিভ, কেন করছে, কেন হেনস্থা করছে, কেন শফিক রেহমান এইভাবে হেনস্থা শিকার হচ্ছেন, আরো তো অনেকেই অনেক কিছু করে বেড়ান। রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে হেনস্থা করা হচ্ছে এরকম কিছু। ওকে ফাইন, হাসান হাবিব, আপনার কাছে এই প্রশ্নটার উত্তর জানতে আসবো, তার আগে আরেকটা বিরতির সময় হয়েছে। আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি, এক্ষুনি আমাদের সাথে থাকবেন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। হাসান হাবিব, আপনার কাছে বিরতির আগে ছিলাম, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হলো আইজিপি বলেছিলেন, পুলিশের আইজিপি বলেছিলেন যে আসলে সাংবাদিক পরিচয়, আমরা যে জিনিসটা প্রায় শুনছি যে সাংবাদিক পরিচয়ে সকাল 6টার সময় শফিক রহমানের বাসায় যাওয়া হয় এবং তার কাছে চা নাস্তাও করা হয় এবং তারপর একসময় তাকে গ্রেফতার করা হয়। আইজিপি বলেছিলেন প্রথম অবস্থায় যে না, এরকম কোনো নাটক করা হয়নি বা এরকম কোনো কৌশল অবলম্বন করা হয়নি। আজকে কিন্তু তিনি একটা জায়গায় বলেছেন যে এটা আসলে পুলিশের এক ধরনের কৌশল। এই ধরনের কৌশল আসলে পুলিশের উপর কতখানি আমাদের আস্থা ধরে রাখতে পারে? আমি কি আগে একটু ওনার বিরতিতে যাওয়ার আগে যেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে নিই। শান্ত রাখতে পারে। আমি কি আগে একটু ওনার বিরতিতে যাওয়ার আগে যেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে নিই। শান্ত ভাই বলেছিলেন যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইটে এই ধরনের কোনো ইনফরমেশন নাই যে সেটা সজীব ওয়াজেদ জয়কে ক্ষতি করার জন্য বা অপহরণ করার জন্য এই ধরনের কিছু আছে কিনা। আমি ওয়েবসাইট থেকে পড়েই শোনাচ্ছি, দর্শকরা এই মুহূর্তে ইন্টারনেটে যেয়ে ডিপার্টমেন্ট অফ জাস্টিস ওয়েবসাইটে গেলেই আমি যেখান থেকে পড়ছি সেখান থেকে মিলিয়ে নিতে পারবেন। আমি একটু একটা লাইন পড়ে শোনাই। Thaler solicited bribe payments from Ahmed in exchange for Lustig's agreement to provide confidential documents and information pertaining to a prominent citizen of Bangladesh whom Ahmed perceived to be a political rival and whom Ahmed sought to locate and harm him. এখানে হচ্ছে মূল সমস্যাটা যে উনি locate and harm him, locate and harm him। এখন এটার ইন্টারপ্রিটেশনটা যদি আপনি দেন যে কাউকে হার্মের বাংলা প্রতিশব্দ কি? ক্ষতি করা। এখন এই ক্ষতি করাটা যদি উনি বলেন যে তাকে লোকেট করা এবং অর্থাৎ তাকে খুঁজে বের করা এবং তার ক্ষতি করা, আমি আগেই কিন্তু বলেছি যে তারা তাদের প্রেস রিলিফে নামটাও কিন্তু উজ্জ্বল রেখেছে। তো ডেফিনেটলি এটা তাদের কোনো একটা পলিসি রিজনেই তারা রেখেছে।
তদন্তের স্বার্থে বা কোনো একটা ডেফিনেটলি এটা তাদের যেহেতু ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে এই ধরনের একটা প্রেস রিলিজ দিয়েছে, অনেক ভেবে চিন্তেই তারা দিয়েছে। কিন্তু উনি যে একটা ভুল ইনফরমেশন জনগণের সামনে এভাবে দিয়ে দিলেন, সেটা কি? যে না, ওই ওয়েবসাইটে কোথাও সজীব ওয়াজেদ জয়কে ক্ষতি করা, অপহরণ করা এই ধরনের কোনো স্টেটমেন্টই দেওয়া হয়নি। এটা কিন্তু আপনি ঠিক না। ক্ষতি করা শব্দটা আমি কিন্তু যোগ এখন করছেন। মাত্র পড়েই শোনালাম, যোগ করছেন। হ্যাঁ? এটার ইন্টারপ্রিটেশনটা এখন আপনি দিতে পারেন যে না, অপহরণ করার কথা তো স্পেসিফিক্যালি উল্লেখ করেনি, ক্ষতি করার কথা বলা হয়েছে। না, আপনি যখন এটা হত্যা, কোথায় ষড়যন্ত্র পেলেন? এবং পরিকল্পনার জি। কথা বলছেন, এখানে তখন সেরকম আসলে- একটা লাইন দেন। তখন হত্যা আসলে করা তো হয়নি। ক্ষতি করা কিংবা হত্যা- ক্ষতি তো আমরা ক্ষতি করা যেভাবে তো তার বিষয়ে তথ্য উদ্ঘাটন করে Please let তাকে me finish. বিপদে ফেলে আপনি সেটা তো যখন- ক্ষতি করা। আপনার সময় আমি চুপ জি, থাকবো, আপনি জি, বলবেন। বলেন। এবং আরো একটি বিষয় আমি ওনাকে রিকোয়েস্ট করব, তিনি $3,000 বিলিয়ন কথা, 300 মিলিয়ন $300 মিলিয়ন কথা উনি বলেছেন। আমি রিকোয়েস্ট করব ওনাকে একদম স্পেসিফিক ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে টেলিভিশনের সামনে যে দর্শকরা আছেন, সচেতন নাগরিকরা, তারা যাতে ওনার এটার সাথে মিলিয়ে দেখতে পারেন। আর আমি বাকি ভাইয়ের আরেকটা বিষয়ের সাথে একটু অ্যাড করতে চাই। দেখুন, ইমরানের সরকারের একটা স্টেটমেন্টের এগেনস্টে ফেসবুকে সজীব ওয়াজেদ জয় কি লিখলেন, এটা নিয়ে এখন মূল আলোচনার প্রতিপাদ্য বিষয় হয়ে যাচ্ছে। তো সজীব ওয়াজেদ জয়ের ফ্রিডম অফ স্পিচটা কোথায়? প্রধানমন্ত্রীর ছেলে বলে ফ্রিডম অফ স্পিচ থাকবে না, মুক্তমনাদের থাকবে, ব্লগারদের থাকবে, আমি আহসানের থাকবে, বাকি ভাইয়ার থাকবে, উনার থাকবে, আপনার থাকবে। প্রধানমন্ত্রীর ছেলের কোনো কিছু ফেসবুকে লিখতে পারবেন না কারো সম্পর্কে, নিজের সম্পর্কে। ফেসবুকে আমরা তো অনেক সময় আমাদের মনের আবেগের কথাও লিখে থাকি। এই মুহূর্তে অনেক দর্শক এই অনুষ্ঠান দেখার পরে অনেক কিছু এক্সপ্রেস করবে, কিন্তু তাই বলে সজীব ওয়াজেদ জয় তিনি কি বললেন এটার বিষয়টা তো ওই যে পলিটিসাইজ করার এখানে আসলে কোনো কিছু না। বাকি এটা তার ভাইয়ার ফ্রিডম কাছে অফ একটু আসতে চাই এক্সপ্রেশন, এই কিন্তু এখানে প্রসঙ্গে। এই থাকছে। প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়ের কমপ্লিট রাইট আছে তার ফ্রিডম অফ স্পিচ বা তার যেই বাকস্বাধীনতা সেটা প্রয়োগ করার আমার কোনো আপত্তি নেই সেটি নিয়ে। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা তিনি শুধু প্রধানমন্ত্রীর সন্তান নন, তিনি প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাও বটে। তিনি যখন বলেন যে ইমরান সরকার বিএনপির কাছ থেকে টাকা খেয়েছে, মানে হয়তো। এখন হয়তো বা মানে যেই ধরনের শব্দ ব্যবহার বা বলা যে মানে সরকারকে আপনারা আনফ্রেন্ড করে দেন, মানে এটা যেটা হয়েছে যে ঠিক দায়িত্বশীল জায়গায় থেকে যেইভাবে কথা বলার দরকার ওনার কথাগুলিকে সেরকম মনে হয় নাই। সেটার প্রেক্ষিতে নানান রকম কথা হচ্ছে, কারণ বারবারই এই প্রসঙ্গ আসছে যে বাকস্বাধীনতা, আমার বাকস্বাধীনতা আছে, আমার বাকস্বাধীনতার মধ্যে দিয়ে আরেকজনকে আক্রান্ত করা। এখন কোনো না কোনোভাবে তার যেই কথার মধ্যে দিয়ে ইমরান আক্রান্ত বোধ করতে পারেন যে ইমরান বিএনপির কাছ থেকে টাকা খেয়েছেন, এটা খুবই আসলে সিলি এবং আমি কি বলবো যে এটা আসলে আমি কোনো বিশেষণ খুঁজে পাচ্ছি না। সেই জায়গা থেকেই আসলে প্রসঙ্গটা এইভাবে এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেকে এইভাবে আলাপ করেছে যে ওনার এটা অনেক মনে হয়েছে যে অনেক পার্সোনাল, অনেক বেশি পার্সোনাল, এবং একটা বিষয়ে বিশেষ করে এক ধরনের সত্য ভাষণের সামনে দাঁড়ায় মানুষ যেরকম কিছুটা বিব্রত হয়ে কথা বলে, জয়ের কথাগুলিকে কিছুটা সেরকম হ্যাঁ, মনে বাকি হয়েছে। বিল্লাহ একটু শান্তর কাছে আসতে চাই। শান্ত, আপনি এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার মতামতটা কি একটু জানতে চাই। তার বিএনপির আগে কাছ উনি থেকে একটা টাকা প্রশ্ন খেয়েছে, তুলেছেন। এই প্রশ্নটা একটু। তার আগে উনি আমার বিষয়ে একটা প্রশ্ন তুলেছেন যে আমি একটা তথ্য দিয়েছি, এর সূত্র কি। আমি আমার কাছে এইটা জাস্টিস ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটের কপি, সেই কপিটা আছে। এই কপি উনি শুধু ওই হত্যা প্রচেষ্টা নেই আমি বলেছি, এখনো বলছি হত্যা প্রচেষ্টার বিষয়ে এখানে কোনো শব্দ নাই, শুধু তাকে লোকেট করা এবং হার্ম করা, এর মিনিংটা পুরাটা পড়লে বোঝা যাবে এই দাঁড়ায় যে আমি সজীব ওয়াজেদ জয়ও বলতে চাই না, কারণ এখানে তার নামও নেই। বাংলাদেশি একজন বিশিষ্ট ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ওয়ান, একজন ব্যক্তির বিষয়ে ওরা কয়েকজন মিলে, আমেরিকান দুজন এবং বাংলাদেশি বংশোদ্ভূত একজন সিজার, ওরা তথ্য উদ্ঘাটন করছিল সেই তথ্যটা, এবং তাদের পুরা এই রায়ের মধ্যে, এটার মধ্যে যে তাদের কিছু কনভারসেশন দেয়া আছে, এইখানে দেখেন কনভারসেশনটা এইরকম। আহমেদ মানে সিজার, যে সে বলছে দ্য লাস্ট ডকুমেন্টস ইউ গেভ মি অ্যাবাউট $300 million, how far that investigation went and what they found, give me some idea and I will get you the contact. এবং আহমেদ আবার বলছে গিভ মি সাম ইনফো অন $300 million, মানে ঘুরে ফিরে এফবিআইর যে সাবেক প্রতিনিধি যিনি সদস্য ছিলেন তার কাছে আহমেদের আরও অনেক তথ্যের সঙ্গে ঘুরে ফিরে এই তথ্যটা তাদের চাওয়া ছিল যে বাংলাদেশি ওই ব্যক্তির এই $300 million
সম্পর্কে তারা একটা খোঁজ খবর নিতে চায়। এটাই ছিল মূল বিষয়, এবং এইভাবে ওই ব্যক্তি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তার তথ্য উদ্ঘাটন করে তার গোপনীয় বিষয়কে ডিসক্লোজ করে তাকে ক্ষতি করতে চেয়েছিল। এইটা পুরোটা পড়লে সেটাই অনুমিত হয়, সেটা দ্বারা বোঝা যায় না কোনোভাবেই যে তাকে হত্যা প্রচেষ্টার মধ্যে ছিল, কোথাও নেই। সেই জন্য এই ডকুমেন্ট যেগুলো আমার কাছে আছে এগুলো কোনোটাই আমার বানানো না, উনি আইনজীবী দেখে নিতে পারেন। সেকেন্ড সেটা আপনি বলছেন যে মত প্রকাশের স্বাধীনতা। দেখেন, ইমরান এইচ সরকার, এই সরকার সাহেব তো দীর্ঘদিন ধরে সরকারের আতিথেয়তায় ছিলেন। তিনি গণজাগরণ মঞ্চ করে ওইখানে ব্যাপক সংখ্যক লোকের সমাগম করে যে যুদ্ধ অপরাধীদের বিচার এবং যেই বিষয়টা করছিলেন, এইটা কিন্তু আওয়ামী লীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, যুদ্ধ অপরাধীদের বিচার করা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এই যে এদের যে আন্দোলন, এটা সহায়ক ভূমিকা পালন করেছে, এবং এটা একটা ভালো উদ্যোগ তারা তাদের তরফ থেকে তাদের মতে নিয়েছিলেন। এখন সেইভাবে ওই সরকারের মধ্য থেকে তাদের নানা রকমের প্রশ্রয়, তাদের নানা রকম সহানুভূতি, এমনকি পুলিশের তরফ থেকে এরকমও বলা হয়েছে যে ইমরান সরকারের জন্য প্রতিদিন বা মাসে বছরে কত টাকা ব্যয় হয় সরকারের শুধু নিরাপত্তা দিতে। সেই ইমরান সরকার এতদিন এত সার্ভিস দিলেন তাদের পক্ষে, তাদেরই লোক, এবং তিনি ছাত্রলীগেরই নেতা ছিলেন মেডিকেল কলেজে পড়ার সময়। হঠাৎ করে উনি একটা স্টেটমেন্ট করেছেন, ওনার মনে হয়েছে যে হ্যাঁ, শফিক রেহমানের মতো একজন সিনিয়র সিটিজেন, তার উপর এটা অন্যায় করা হচ্ছে। জনগণের দৃষ্টি, তনু হত্যা, রাষ্ট্রীয় রিজার্ভ ব্যাংক চুরি, সাগররুনি হত্যা, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড, সেগুলো কিছুই বের করতে পারে না যারা, তারা আমেরিকায় গিয়ে তদন্ত করে এত তথ্য বের করে এনে শফিক রেহমানকে গ্রেফতার করে ফেলে। এটি অবিশ্বাস্য মনে হওয়ায় একটা বিবৃতি দিয়েছেন যে ওনার মত প্রকাশের স্বাধীনতা এবং প্রতিপক্ষ দমনের অস্ত্র হিসেবে শফিক রেহমানের মতো এই আচরণ করা হচ্ছে। এটি একজন মানুষের মনে হতে পারে, তিনি মতটা প্রকাশ করতেই পারেন। সেই মত প্রকাশ করার পরে সজীব ওয়াজেদ জয় যে ভাষা প্রয়োগ করেছেন, ইমরান সুবিধাবাদী, মিথ্যাবাদী, বিএনপির কাছ থেকে হয়তো টাকা খেয়েছে, তাকে সরকারের কাছে ক্ষমা চাইতে হবে। তার আসল রূপ বাংলাদেশের সুশীল সমাজের এদের মতোই মিথ্যাবাদী এবং সুবিধাবাদী আসল রূপ বেরিয়ে এসেছে। তাকে ফেসবুকে তার ফ্রেন্ড যারা, তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তাকে আনফলো এবং আনফ্রেন্ড করার জন্য। আচ্ছা, বিএনপির কাছ থেকে টাকা খাওয়ার যে বিষয়টি এসেছিল, এখন বিএনপির কাছ থেকে টাকা খেয়েছে এই অভিযোগ করেছেন সজীব ওয়াজেদ জয়। টাকা খেয়েছেন কে? সেটা খেয়েছে ইমরান এইচ সরকার। এখন এটা তো তাদের প্রমাণের বিষয়, তার অভিযোগ সত্য কিনা এবং তিনি খেয়েছেন কিনা সেটা তিনি প্রমাণের বিষয়, এবং সেটা আসলে সময়ের বিষয়। সেই প্রমাণটাও আসলে সময়ের বিষয়। আমাদের হাতে এখন সময় নেই, শেষ করতে হবে। শান্ত, হাসান হাবিব এবং বাকিবুল্লাহ, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আর এই ছিল আজকের মতো, দেখা হবে আবার আগামীকাল। শুভরাত্রি।